কখনো কি ভেবেছেন একটি মানুষের মধ্যে একাধিক সত্তা থাকতে পারে, যার মনে বাসা বেঁধেছে একাধিক ব্যক্তিত্ব? আজ আমি এমনই একটি হরর মুভি এক্সপ্লেইন করতে চলেছি। এই ব্যক্তিত্বগুলো একেবারেই আলাদা, কখনো নিরীহ, কখনো বা অশান্ত। মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার এটি একটি রোগের নাম। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অন্যতম একটি জটিল নাম। এই রোগে আক্রান্ত মানুষ নিজের মধ্যে একাধিক ব্যক্তিকে প্রকাশ করে, অনেক সময় যা পরিণত হয় ভয়ঙ্কর বিভীষিকায়। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে মুভিটি শুরু করা যাক, কিন্তু তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এটি একটি খ্রিস্টান ফ্যামিলির সত্য ঘটনা, যেখানে আমরা দেখতে পাই স্কুল পড়ুয়া মেয়ের মধ্যে শয়তানের 7টি দাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। বলছিলাম ইন্দোনেশিয়ার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মুভি ডমিনিয়ন অফ ডার্কনেসের কথা। মুভিটি খুবই ভয়ানক হতে চলেছে বন্ধুরা। মুভিটি দেখে তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারো। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। মুভির শুরুতেই আমরা দেখতে পাই থমাস নামের একটি ছেলে মা এবং বোনকে নিয়ে বাড়ি ফেরার পথেই অ্যাক্সিডেন্ট করে। গাড়ি থেকে ড্রাইভার নেমে তাদের এই অবস্থা দেখে সেখান থেকে সাহায্য না করেই পালিয়ে যায়। মধ্যরাতে এই নির্জন রাস্তায় কোনো মানুষও নেই এবং গাড়িও নেই। কোনো মতে থমাস সেখান থেকে বেরিয়ে দেখতে পায় তার মায়ের নিথর দেহ নিচে পড়ে আছে। থমাসের ছোট বোনটি এখনো নিঃশ্বাস নিচ্ছে, তবে কিছুক্ষণ পরই সে মারা যাবে। হাতে বেশি সময় নেই, তাই থমাস চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করে। বোনের মুখে শেষ বাক্য শুনতে পাই, ভাইয়া আমার জন্য দোয়া করো। সেই রাতটা থমাসের জীবনটাকে সম্পূর্ণরূপে এলোমেলো করে দেয়। থমাসের কোনো কাজেই তার মন বসে না। এখন আর পৃথিবীতে তার আপন বলতে কেউই নেই। থমাস আসলে একজন শিক্ষক, কিন্তু সে এখন আর এই চাকরিটা করতে চায় না। সে চার্চের প্রধানকে জানিয়ে দেয় আগামী সেমিস্টারের আগেই সে চাকরিটা ছেড়ে দিতে চায়। ফাদার কোনোভাবেই এরকম একটি শিক্ষককে হাতছাড়া করতে চায় না। ফাদার তাকে জ্ঞান দেয়, কিন্তু থমাস তার কোনো কথাই শোনে না। অন্যদিকে আমরা দেখতে পাই চার্চে প্রেয়ার করতে এসেছে ডেনিস এবং মায়া। তারা একে অপরকে খুবই ভালোবাসে, কিন্তু সমস্যা হলো মায়ার আগের সংসারে একটি মেয়ে রয়েছে। মেয়েটির নাম ছিল কায়লা। তার আজকে চার্চে আসার কথা ছিল। প্ল্যান করেছিল আজকে তার মেয়েকে সামনে রেখে সে মায়াকেই প্রপোজ করবে। কায়লাকে তার মা অনেকবার কল করছিল, কিন্তু সে তার মায়ের কলটা রিসিভ করে না। এখানে সে তার বন্ধুর সাথে একটি রেস্টুরেন্টে বসে, কারণ সে ডেনিসকে একেবারে পছন্দ করে না। সে ভাবে ডেনিস তার মায়ের জন্য উপযুক্ত না। সবচেয়ে বড় কথা হচ্ছে কায়লা তার মায়ের পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না, কারণ সে তার বাবাকে অসম্ভব ভালোবাসে। কায়লার বাবা মারা গিয়েছে অনেক বছর হয়েছে। এসব কথা শুনে তার বান্ধবী প্রিন্সিলা তাকে জানায়, এক কাজ কর, তোর বাবার আত্মাকে ডাক দে। কায়লা এই কথা শুনে সে হাসি মুখে কথাটা উড়িয়ে দেয়। সে বলে, কি এইসবে মানুষ এখন কি আর বিশ্বাস করে? বান্ধবীর মুখে এমন কথা শুনে সে বলে, ঠিক আছে, আত্মা নাইলে নাই ডাকলাম, কিন্তু ওই লোকটাকে আমরা টেস্ট করতে পারি। ঠিক তখনই কায়লার মোবাইলে একটি ছবি আসে। সে দেখতে পায় তার মা একটি রিংয়ের ছবি পাঠিয়েছে। টেনিস তার মাকে এই রিংটা দিয়েছে। কায়লা তার বান্ধবীর সাথে একমত হয়। সে বলে, চল বাবার আত্মাকে ডেকে আনি। মনে নানা প্রশ্ন, সেই সাথে আদৌ কি এই প্ল্যানটা কাজ করবে? এরপর তারা দুজন রওনা দেয় কবরস্থানের দিকে। যেতে যেতে সন্ধ্যা পেরিয়ে রাত। গাড়িটা থামায়। প্রিন্সিলা ব্যাগ থেকে একটি পুতুল বের করে। মনের ভিতরে কায়লার অনেক প্রশ্ন। আসলে তার বান্ধবী এই পুতুলটা দিয়ে কি করতে যাচ্ছে? প্রিন্সিলা কায়লাকে বলে, এই পুতুলটা দিয়ে মৃত আত্মাকে ডাকা যায়। কায়লা প্রিন্সিলাকে বলে, যদি বাবার জায়গায় অন্য কোনো অশুভ আত্মা চলে আসে? প্রিন্সিলা বলে, আসলে আসতেও পারে, যদি সেই কবরটা তোর বাবার না হয়ে অন্য করা হয়। তারপর তারা হাসাহাসি করতে শুরু করে। প্রিন্সিলা বলে, কোনো সমস্যাই হবে না, ধুর চল তো, রাতে তো আমাদের বাড়ি ফিরতেই হবে। কায়লা তার বাবার কবরটা খুঁজে বের করে। এইবার তারা এই কবরস্থানেই একটি গেম খেলবে। এই গেমটির নাম হচ্ছে জিলাঙ্কু, যেটা হলো এক অভিশপ্ত খেলা। এই খেলাটি পুতুলের মাধ্যমে আত্মাদের ডাকা হয়। লোককথায় এই খেলাটির নাম শোনা যায়, কিন্তু বাস্তবিক অর্থে এর কোনো ভিত্তি নেই। পুতুলের মাধ্যমে যদি আত্মা চলে আসে তাহলে তাকে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। কবরস্থানে পুতুলটি রেখে তারা মন্ত্রপাঠ করা শুরু করে। এক পর্যায়ে কায়লা জাদুটা চেক করার জন্য সে পুতুলকে জিজ্ঞেস করে কায়লাকে। তখন ওই পুতুলটা উত্তর ধার বাকিয়ে তার দিকে তাকায়। বুঝতে আর বাকি রইল না
এটা সত্যি। বেশি দেরি না করে কায়লা তার মনের কথা তার বাবাকে জানায়। সে বলে যেভাবেই হোক তার মাকে ওই লোকটার কাছ থেকে দূরে সরাতেই হবে। আকাশ থেকে বাজ পড়ার শব্দ শুরু হয়। ঠিক তখনই কবরস্থানের গার্ড তাদের দিকে লাইট ধরে। প্রিন্সিলা ওই গার্ডটাকে বলে, আসলে আমার ফ্রেন্ডের বাবার জন্য খারাপ লাগছিল, তাই আমরা এখানে এসেছি। তারপর তারা সেখান থেকে দৌড়ে চলে যায়। গাড়িতে যেয়ে পৌঁছে কায়লা তার বান্ধবীকে জিজ্ঞেস করে, এটা কি সত্যি? আসলেই কি এটা কাজ করবে? তখন প্রিন্সিলা তাকে জানায়, আরে তোর বাবা তো একজন দয়ালু মানুষ ছিল, সে অবশ্যই তোকে সাহায্য করবে। অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই, দেখা যাক কি হয়। তৎক্ষণাৎ গাড়ির লুকিং গ্লাসে নান্দের মতো একজন সাদা পরিহিত অবয়বকে দেখা যায়, যেটা তারা লক্ষ্য করেনি। কায়লা বাড়িতে গিয়ে পৌঁছালে দেখতে পায় তার মা তার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। সে রুমের দিকেই যাচ্ছিল, হঠাৎই সে দেখতে পায় সিঁড়িতে তার মা দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞেস করছে, মাত্র বাড়িতে ফিরলি? ভয়ে কায়লার কলিজা কেঁপে ওঠে। পেছনে ফিরে দেখে তার মা সোফাতে শুয়ে আছে। তাহলে এ কে? কায়লা তৎক্ষণাৎ তার রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। একটু পর কারো পায়ে হাঁটার শব্দ শুনতে পেলে কায়লা উকি দিয়ে দেখতে পায় তার মা তার রুমের দিকেই আসছে। ভয়ে সে দরজাটা বন্ধ করে দেয়। এরপর সে প্রতিদিনের মতো ডায়েরি লিখতে শুরু করে। সকালে রেডি হয়ে কলেজে যেতে গেলে আড়াল থেকে মায়ের ফোন আলাপ শুনতে পায়। রাতারাতি কি বা হয়ে গেল মায়ের সাথে ডেনিসের। ফোনে সে ডেনিসকে বলতে থাকে বিয়ের কথা যেন সে ভুলে যায়, যা হয়েছে হয়ে গিয়েছে, এই অবধি সবকিছু শেষ। কায়লা খুব খুশি হয়ে যায় এবং সে তার বাবাকে ধন্যবাদ দিয়ে ওই পুতুলটা ডাস্টবিনে ফেলে দেয়। এরপর সে কলেজে যায়। কলেজে আসার সময় থমাসের সাথে দেখা হয়। থমাসের ছোট বোন দিয়ান্দ্রা কায়লার খুব ভালো বন্ধু। কায়লা লক্ষ্য করে অনেকদিন যাবৎ থমাস আপসেট থাকে। কায়লা থমাসকে বলে তার ছোট বোন কোনোভাবেই খুশি হবে না তাকে এই অবস্থায় দেখলে। তার ছোট বোন চাইতো সবসময় যেন সে খুশি থাকে। এরপর কায়লা ক্লাসরুমে যায়। নিত্যদিনের মতো আজও তার সাথে প্রিন্সিলার দেখা হয়। প্রিন্সিলার শরীরটা আজ বেশি একটা ভালো নেই। খুশিতে কায়লা তাকে বলতে থাকে কালকের প্ল্যানটা কাজ হয়েছে। আচ্ছা, তোকে দেখে কিছুটা অসুস্থ মনে হচ্ছে। প্রিন্সিলার ঘাড়ের মধ্যে একটা লাল দাগ হয়েছে। আজ আমার শরীরটা বেশি ভালো লাগছে না, মনে হচ্ছে কাঁধের মধ্যে কেউ ভর করে আছে। যখন সে বাড়িতে যেয়ে পৌঁছায় সে দেখতে পায় ডেনিস তার বাড়িতে উপস্থিত। এটা দেখে সে ভীষণ রাগ করে এবং সেখান থেকে চলে যায়। হঠাৎ করে তার বাবার কথা খুব মনে পড়ে। তখনই তার চোখ যায় তার ব্যাগের মধ্যে। সে দেখতে পায় ওই পুতুলটা তার ব্যাগের মধ্যে, কিন্তু এটা তো সে ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছিল। বিষয়টা তাকে অনেক ভাবায়। আবারও সে পুতুলটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসে। সেদিন রাতে অনেক বৃষ্টি হচ্ছিল, সাথে বজ্রপাতও। আয়নার মধ্যে সাদা কাপড় পরিহিত এক অবয়বকে দেখা যায়। ব্যাপারটা গা ছমছম। কায়লা তার রুমের মধ্যে এক অশরীরীর আভাস পায়। চোখ দুটো মেললেই কায়লার সিলিংয়ের দিকে চোখ যায়। সেই সাদা কাপড় পরিহিত অবয়বটা তার মুখের মধ্যে রক্ত বমি করে। কায়লার চিৎকার শুনে মায়ের ঘুম ভেঙে যায় এবং তৎক্ষণাৎ সে মেয়ের রুমে যায়। সে গিয়ে দেখতে পায় কায়লা নিজের মাথা দেয়ালের সাথে ঠুকছে। কায়লা বলেই যাচ্ছে, তোরা সবাই পাপী, তোরা পাপ করেছিস, তোরা সবাই কলুষিত। বারবার কায়লা একই কথা জপ করছে। হঠাৎই তার হুঁশ ফিরে আসে। মায়া সকালে রান্না করতে করতে এই কথাগুলোই চিন্তা করছিল। হঠাৎই সেখানে কায়লা চলে আসে, কিন্তু তার নজর এখন ভিন্ন। কায়লার হাতে একটি দাগ লক্ষ্য করে মায়া। তারপর কায়লা কলেজে যায়। আজ তার মুড ভালো নেই, কিন্তু কেন যে তার ভালো লাগছে না সে নিজেও জানে না। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে তার নজর গিয়ে পড়ল দূরের ওই জায়গাটাতে, যেখানে একটি সাদা ড্রেস পরে নান দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর সে বুঝতে পারে সে হ্যালুসিনেট করছে। এরপর সে তার ক্লাসে চলে যায়। ফাদার থমাস এসে তাদেরকে একটি দুঃসংবাদ জানায়। সে বলে, তোমাদের এক ক্লাসমেট গতকাল রাতে আত্মহত্যা করেছে, আর এই ক্লাসমেট আর কেউ নয়, কায়লার বান্ধবী প্রিন্সিলা। কথাটা শুনতে কায়লা গভীরভাবে একটা শক পায়। এটা কিভাবে সম্ভব? এরকম একটি হাসি খুশি মেয়ে কেনই বা সুইসাইড করতে যাবে? তার সাথে যদি কোনো কিছু খারাপ হয়েই থাকে সে কায়লার সাথে শেয়ার করত। কলেজের টিচারদের সন্দেহ হয়, তারা ভাবে প্রিন্সিলার কোনো রিলেশন ছিল।
হয়তোবা কেউ তাকে ব্ল্যাকমেল করছিল। কায়লাকে আলাদা রুমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, কারণ কায়লা তার বেস্ট ফ্রেন্ড ছিল। কিন্তু কায়লা এখানে কিছুরই উত্তর দেয় না, শুধু কান্না করছিল। থমাস এবং একজন সিস্টার মিলে কায়লাকে তার বাড়ির উদ্দেশ্যে নিয়ে যায়। কায়লা গাড়িতে গুনগুনিয়ে গান গাচ্ছে। সিস্টার তাকে না করলে সে শুনে না। হঠাৎ সে অট্টহাসিতে মেতে ওঠে। বাহিরে একটি কালো কুকুর দেখলে সে ওইটার দিকে তাকিয়েই হাসতে থাকে। এক পর্যায়ে সে গাড়ির গ্লাসের মধ্যে মাথা বাড়ি দেয়। তাড়াহুড়ো করে থমাস তাকে সামলাতে যায়। তখনই সে বলে, তোমরা এই মেয়েটাকে বাঁচাতে পারবে না। কায়লা থমাসকে হিপোক্রেট বলে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই থমাস ফাদারের সাথে কথা বলছিল। ফাদার থমাসকে জানায় হয়তোবা তার কোনো মানসিক সমস্যা হয়েছে, কিন্তু থমাস বলেন না, কায়লা তার সাথে ল্যাটিন ভাষায় কথা বলছিল। অবশেষে ফাদার বুঝতে পারে কায়লার কোনো মানসিক সমস্যা নয়, হয়তোবা কোনো অশুভ শক্তি তার উপর ভর করেছে। তখনই ফাদার বলে, আমার একজন চেনা জানা মানুষ আছে যে কিনা এইসব বিষয়ে অনেক ভালো কাজ করে। একজন ফাদার ছোট্ট একটি বাচ্চার ওপর এক্সোসিজম করছিল। অ্যালবার্টের ভিতরে থাকা সেই অবয়বটার সাথে সে কোনোভাবে লড়াই করে পারছিল না। যখন সেই অবয়বটা ফাদার মাইকেলের সাথে পারছিল না, তখনই সে তার চালটা চালে। তখন তাকে খোঁটা দিতে শুরু করে। সে বলে, তুই কেমন সন্তান রে? তুই তোর মাকে একা করে দিয়েছিলি এবং তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিলি। এখানে সে অবয়ব তাকে তাচ্ছিল্য করে কথা বলে, যাতে করে ফাদার মাইকেলের মধ্যে অনুশোচনা কাজ করে, যাতে করে ওই অবয়বটি ফাদার মাইকেলকে দুর্বল করতে পারে। এক পর্যায়ে ওই অবয়বটা ফাদার মাইকেলের মায়ের কণ্ঠ নকল করে কথা বলে। ঠিক তখনই ফাদার মাইকেল অনুশোচনায় ভুগে। ঠিক তখনই অন্য একটি ফাদারের আগমন ঘটে এবং এক্সোসিজম করে সে আত্মাকে বের করে আনে। ফাদার মাইকেল বলে, আমি আর এই কাজ করতে চাই না, কারণ আমার মধ্যে অনুশোচনা কাজ করে। এই শয়তানগুলো আমার দুর্বলতার সুযোগ নেয়। আমি আর এই কাজগুলো করতে চাই না। হয়তোবা আমার থেকেও আপনি ভালো মানুষ পেয়ে যাবেন। এরপর সে সেখান থেকে বিদায় নেয়। পরবর্তীতে রেন্দা ফাদার রবির সাথে কথা বলে। বর্তমানে তার একজন অ্যাসিস্ট্যান্ট খুবই প্রয়োজন। ফাদার রবি জানায় ভ্যাটিকানের প্রিস্টরা একা একাই কাজ করে, আপনিও তো চাইলে একা একাই কাজ করতে পারেন। এই বিষয়ে রেন্দ্রা একমত নয়, কেননা তার এখন হেল্পিং হ্যান্ড না, তার একজন উত্তরাধিকার প্রয়োজন। ফাদার রেন্দ্রা তাকে জানায় তার এমন একজন উত্তরাধিকারী প্রয়োজন যার অতীত একেবারে ক্লিয়ার। গিল্টি ফিল করার মতো তার কিছুই নেই। না চাইতেও ফাদার রবি তাকে জানিয়ে দেয় ফাদার থমাসের কথা। তবে সে এতটুকু জানে তার অতীতটা ভালো কাটেনি। এরপর ফাদার রবি ফাদার থমাসের সাথে যেয়ে কথা বলে। থমাস সম্পূর্ণভাবে তাকে না করে দেয়। সে বলে, আপনাকে আমি আগেই না করে দিয়েছি, এসব থেকে আমি বের হয়ে যেতে চাই। কিন্তু ফাদার রবি কায়লার কথা চিন্তা করে। সে বলে, কায়লার কথা একটু চিন্তা করো, সে তোমারই মতো। আপন মানুষগুলো অল্প বয়সেই ছেড়ে চলে গিয়েছে। ফাদার রবি তাকে জানায়, ঠিক আছে, আমি তোমাকে রিজাইনের ব্যবস্থা করে দিচ্ছি, ততদিনে অন্তত তুমি ফাদার রেন্দ্রাকে এই কাজে সাহায্য করো। কায়লা এক্সাম হলে ওই অবয়বটার ছবি আঁকছিল এবং গুনগুন করে গান গাইছিল, কিন্তু এক্সাম হলে কোনো কথা বলা নিষেধ। টিচার তাকে না করে, কিন্তু সে টিচারের কোনো কথাই শোনে না। সে টিচারের দিকে চেয়ে কলমটা দিয়ে সোজা হাত বরাবর আঘাত করে। স্টুডেন্টরা প্রচন্ড ভয় পেয়ে যায়। কায়লা চিৎকার করতে থাকে, অট্টহাসি হাসতে শুরু করে। তখনই থমাসকে ডাকা হলে সে থমাসকে সেই একই কথা বলে, হিপোক্রেট। অবস্থা খারাপ হলে কায়লাকে অন্য একটি রুমে নেওয়া হয় এবং তার হাতটি ব্যান্ডেজ করে দেয়া হয়। এখানে কায়লা চুপ করে বসেছিল। কায়লা থমাসকে জানায়, আচ্ছা, পৃথিবীতে ভালো মানুষগুলো কেন বেশি দিন বাঁচে না? এই ধরুন আমার ফ্রেন্ডের কথাই বলছি। ওর তো অল্প বয়স ছিল, কিন্তু ও বেশি দিন কেন বাঁচল না? ও তো আমার জন্যই মারা গেল। ওর সাথে আমার প্রবলেমের কথাগুলো শেয়ার করা উচিত হয়নি। কায়লা বলে, আমি নিজের মৃত্যু কামনা করি, কেননা আমি সম্পূর্ণভাবে পাপে ডুবে গিয়েছি। থমাসকে পুরো ঘটনা বলতেই যাবে, ঠিক ওই মুহূর্তে নার্স চলে আসে। তার আর সব কথা বলা হলো না। মায়া তার মেয়ের এসব কীর্তিকলাপের কথা শুনে কলেজে তৎক্ষণাৎ চলে আসে। প্রিন্সিপাল মায়াকে বলে, আপনার মেয়েকে একটি সাইকিয়াট্রিস্ট দেখান। মায়া এইসব ঝামেলার মধ্যে যেতে চাইছিল না। তার মতে
তার বান্ধবী মারা যাওয়ার কারণেই হয়তো এসব হয়েছে। কয়েকদিন রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। মায়া তার মেয়ের জন্য কিছুদিন কলেজ থেকে ছুটি নিয়ে নেয়, যাতে করে সে রিকভারি করতে পারে। এরপর আমরা দেখতে পাই ফাদার থমাস ড্রাইভ করে বাড়িতে যাচ্ছে। হঠাৎ করে রেডিওর গানটা চেঞ্জ হয়ে যায় এবং তার মার ভয়েস ভেসে আসে। সে বলছে, আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই, তার ছেলের কাছে প্রাণ ভিক্ষা চায়। হঠাৎ করে একটি অবয়ব তার পেছন থেকে সামনে আসে এবং চিৎকার করে। একটুর জন্য সে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। থমাস কোনো মতে তার বাড়িতে যেয়ে সেদিনের জন্য পৌঁছায়। যেহেতু কায়লাকে তার সাহায্য করতে হবে, সেহেতু সে প্যারানর্মাল অ্যাক্টিভিটিসগুলো ইনভেস্টিগেট করতে থাকে। এইসব বিষয়ে থমাসের তেমন কোনো ধারণা নেই, তাই সে ফাদার রেন্দার সাথে দেখা করতে যায়। তাকে দেখে ফাদার রেন্দা বলে, রবি তো বলেছিল তুমি আসবে না, হঠাৎ মত পাল্টালে কেন? থমাস জানায় সে এত কিছু জানে না, সে শুধু জানে এই কাজটাতে সে তাকে সাহায্য করতে চায়। ফাদার রেন্দা তাকে বলে, তুমি কি জানো আমার আগের অ্যাসিস্ট্যান্ট কেন পালিয়ে গিয়েছিল? কারণ তার অতীত নিয়ে অনুশোচনা ছিল। আমরা যখন এক্সিসিজমের জন্য প্রস্তুতি নিই, সেই অশুভ শক্তিগুলো তখন আমাদের ভেতরে থাকা উইক পয়েন্টগুলো দেখতে পারে। হয়তোবা শারীরিকভাবে আমাদের ততটা আঘাত করতে পারে না, কিন্তু মানসিকভাবে তারা আমাদের ভেতর থেকে ভেঙে ফেলে। আর একবার যদি তুমি মনের সাহস হারিয়ে ফেলো, তাহলে তোমার সাথে সাথে যাকে তুমি সাহায্য করছো তারও ক্ষতি হবে। এক্সোসিজমের জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন তাকে একে একে দেখাতে থাকে। এখানেই থমাস এক্সোসিজমের সাথে সর্বপ্রথম পরিচয় হয়। এরপর থমাস চার্চে গিয়ে তার অতীতের যত পাপ আছে সে স্বীকার করে। এরপর মায়া তার মেয়ের জন্য চা বানিয়ে নিয়ে আসে। সর্বপ্রথম মায়া তার মেয়ের কাছে ক্ষমা চায়। অনেকদিন সে কায়লার খোঁজ খবর নেয়নি, সে সুস্থ আছে কিনা সে জানতে চায়নি। মায়া কায়লাকে বলে, এখন অবধি সে একজন ভালো মা হওয়ার চেষ্টা করছে। তার এই ব্যর্থতার জন্য সে কায়লার কাছে ক্ষমা চায়। এরপর কায়লা তার মায়ের কাছে প্রকাশ করে সে তার বাবার কবর দেখতে গিয়েছিল। সেখান থেকে আসার পর থেকে তার বান্ধবী প্রিন্সিলা মারা গেল। কোনো কিছুই আর ঠিক নেই। মায়া যখন কায়লাকে জড়িয়ে ধরে সে আয়নাতে দেখতে পায় এটা অন্য কেউ, তার মেয়ে নয়। মায়া কায়লার মধ্যে কোনো এক অবয়বের প্রতিচ্ছবি দেখতে পায়, যেটা দেখে মায়া খুবই ভয় পেয়ে যায়, কিন্তু একটু পরই সবকিছু নর্মাল হয়ে যায়। পরদিন সকাল হতেই সে ডেনিসকে কল করে, কিন্তু সে তাকে কল করে পায় না, তার মোবাইলটি বন্ধ। মায়া থমাসকে কল করে এবং সময় মতো তারা সেখানে চলে আসে। শান্তশিষ্টভাবে চুপচাপ অন্যমনা হয়ে বসে আছে কায়লা। ফাদার রেন্দ্রা মায়াকে বাইরে যেয়ে দাঁড়াতে বলে, এমনকি তাকে বাইবেলের কিছু লাইন পড়তে বলে। এরপর একটি বিশেষ কাপড় মায়ার মাথার উপর রাখে এবং জান্টিং শুরু করে। তাদের কার্যক্রম মায়ার বিরক্ত লাগে। এরপর মায়া বলতে লাগলো, এসব কি করছেন, আমি ঠিক আছি। এরপর একটি বোতল থেকে এক ধরনের বিশেষ পানি নিয়ে মায়ার কপালে লাগানো হয়। ওই ডিমনটাকে তখন মায়ার ভেতর থেকে হাজির হতে বলে। পুরোটা রুম জুড়ে লাইট ফ্লিকিং করতে শুরু করে এবং ক্রসগুলো উল্টো হয়ে যায়। তখনই কায়লার ভেতরে থাকা শয়তান হাজির হয় এবং ফাদার রেন্দ্রাকে গলা চেপে ধরে এবং সিস্টারকে ধাক্কা মেরে অজ্ঞান করে ফেলে। থমাস কায়লাকে ধরতে গেলে কায়লা তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। ফাদার রেন্দ্রা সময় পেয়ে ওই বিশেষ পানি তার উপর মেরে দেয়। এদিকে মায়া তার মেয়ের এই অবস্থা দেখে চিৎকার করতে থাকে। এক পর্যায়ে তার উপর পানি ছেটানো হলে সে দুর্বল হয়ে যায়। থমাস কায়লাকে ধরে রেখেছিল, হঠাৎই তার ভেতর সে তার মাকে দেখতে পায়। এটা দেখে সে হতভম্ব হয়ে সেখান থেকে সরে যায়। কায়লা তখন ফাদার রেন্দ্রাকে গলা চেপে ধরে, কিন্তু থমাস সেটা চেয়ে চেয়ে দেখছিল। তারা তিনজন মিলে কায়লাকে ধরে এবং বাইবেলের বাণী পড়তে থাকে ফাদার রেন্দ্রা। এক পর্যায়ে ঈশ্বরের দোহাই দিয়ে ফাদার রেন্দ্রা ওই শয়তানের নাম জিজ্ঞেস করে। কায়লার ভেতরে থাকা আত্মাটা এই যন্ত্রণা সহ্য না করতে পেরে সে তার নাম জানিয়ে দেয়। তার নাম ছিল ডাগাল। ইসলাম ধর্ম হোক কিংবা অন্য কোনো ধর্ম, যে কোনো ধর্মেরই অশুভ আত্মাদের নিজস্ব নাম থাকে। এক্সোরসিজম করতে গেলে তাদের নাম জানা খুবই প্রয়োজন। এক পর্যায়ে তারা কায়লার ভেতরে থাকা অশুভ সেই শক্তিটিকে ধ্বংস করে দেয়। কায়লার ভেতর থেকে সেই শয়তানটা চলে যাওয়ার পর থেকেই কায়লা রক্তবমি করে এবং সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়।
অশুভ আত্মা মানুষের ভেতর থেকে বেরিয়ে গেলে সেখানে একটি শূন্যস্থান তৈরি হয়, অতঃপর সেখানে এক শুকনো জায়গার সৃষ্টি হয়। অতঃপর সে বলে, আমি যে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম আমি সেখানেই ফিরে যাই। অশুভ আত্মা ওই ঘরটিকে যখন সুন্দর, সাফ এবং সুশৃঙ্খল দেখে তখন সে তার মতো আরও 60টি শয়তান এনে ওই ঘরে বাসা বাঁধে। কাজ শেষে বাড়ি ফেরার পথে ফাদার রেনরা থমাসকে ধন্যবাদ জানায়, কেননা ফাদার থমাস অতীতকে সংযম করে ওই লড়াইটা লড়ে গেছে। তাছাড়া ফাদার থমাস একটু অসুস্থ। সবকিছু থেমে যাওয়ার পর মায়া যখন তার মেয়ের রুমে যায় তখনই সে তার হাজবেন্ডের একটি ছবি দেখতে পায়। কিছু পেজ উল্টাতেই সে দেখতে পায় একটি লেখা। সেটা ছিল, ডেনিস তুই মরে গেলেই ভালো। এবং অদ্ভুত কিছু ছবি দেখতে পায় মায়া, এবং তার ব্যাগের মধ্যে ছিল ওই পুতুলটা। মায়া সেগুলোর ছবি তুলে ড্যানিসের কাছে সেন্ড করে দেয়। থমাস ফাদার রবির সাথে কথা বলছে এবং সেই সাথে তার রিজাইন দেওয়ারও সময় হয়ে গিয়েছে। ফাদার রবি থমাসকে বলে, দেখো এই পৃথিবীতে ঈশ্বর মানুষকে পাঠিয়েছে কোনো না কোনো উদ্দেশ্যে। আমি দোয়া করি তোমার উদ্দেশ্য যেন সফল হয়। বাড়িতে এসে থমাস অনুশোচনায় ভুগছিল। সে তার ওই হোয়াইট ড্রেসটা দেখতে থাকে যেটা সে প্রথম তার মাকে দেখিয়েছিল। তার মার ইচ্ছা ছিল সে ফাদার হবে। পথভ্রষ্ট হওয়ার কারণে সে তার মায়ের ইচ্ছা পূরণ করতে পারেনি। এরপর মাঝরাতে মায়ের ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় কায়লা জানালার সামনে দাঁড়িয়ে আছে। তাই সে কায়লাকে বলে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। কিন্তু আমরা দেখতে পাই কায়লার দৃষ্টিভঙ্গি অন্যরকম। পরদিন সকালে কায়লা তার শরীরে নতুন একটি ছাপ লক্ষ্য করে। ঠিক তখনই সেখানে ড্যানিস চলে আসে। গতকালের ছবিগুলো দেখে সে আর থাকতে পারেনি। ড্যানিস ভাবে কায়লা হয়তো তার উপর কালো জাদু করেছে, এমনকি সে কায়লাকে মারতে যায়। ঠিক তখনই সেখানে মায়া চলে আসে এবং ড্যানিসকে থামায়। কায়লা তার মায়ের কাছে দুটি অপশন রাখে, হয় সে ড্যানিসকে পছন্দ করবে, না হয় কায়লাকে। তর্কের এক পর্যায়ে সে কায়লাকে সত্যি কথা বলে দেয়, আসলে তার বাবার কোনো ঠিক নেই। এটা শুনে কায়লা কিছুই বুঝতে পারে না। অবশেষে মায়া কায়লাকেই চুজ করে এবং ড্যানিসকে সেখান থেকে চলে যেতে বলে। জেদের বসে সে কায়লাকে মারতে গেলে কায়লা তাকে ইলেকট্রিক শর্ট দেয়। ড্যানিস সেখান থেকে চলে যায়। এই ঘটনাটা মায়াকে খুব ভাবায়। সে তার হাজবেন্ডের কবরের কাছে যায়। মনে সান্ত্বনা দেওয়ার জন্য সে ফাদার রবির কাছে যায় এবং সব ঘটনা খুলে বলে। অতীত নিয়ে মায়া অনেক গিল্টি ফিল করে। ঘটনা ছিল সে যখন হাই স্কুলে ছিল তখন সে প্রেগনেন্ট হয়ে যায়। ঘটনা জানতে পেরে মায়ের বাবা মা তাকে ঘর থেকে বের করে দেয়। তখনই তার পরিচয় হয় তার স্বামীর সাথে। এর পরবর্তীতেই তাদের দুজনের বিয়ে হয় এবং মায়াকে সে নিজের মেয়ে বলেই সবার কাছে বলে। মায়ার হাজবেন্ডটি কায়লাকে পেলে পুষে বড় করে। এদিকে আমরা দেখতে পাই ফাদার রেনরা কিছুটা অসুস্থ। কায়লার ঘরটা আগের মতোই দেখা যায়, সব ক্রসগুলো উল্টো হয়ে আছে। এদিকে ফাদার রেনরা তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। থমাস তাকে কল করে, কিন্তু নেটওয়ার্ক ইস্যুর জন্য সে কোনো কথাই বুঝতে পারছিল না। রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা কায়লাকে সে দেখতে পায়, কিন্তু এত রাতে কায়লা এখানে কেন এসেছে? কায়লাকে দেখে সে এগিয়ে আসে, কিন্তু হঠাৎ করে আনকনসিয়াস হয়ে সে নিচে পড়ে যায়। রেনরা তাকে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। গাড়িটা স্টার্ট করতেই যাবে, কিন্তু গাড়িটা স্টার্ট হচ্ছিল না। পেছনে কায়লাকে দেখা যাচ্ছিল। ফাদার রেনরা পেছনে তাকালে সে দেখতে পায় কায়লা তো সামনে, আগের জায়গায় সে দাঁড়িয়ে আছে। একটু পর সেখানেও সে নেই। ফাদার বুঝে যায় সে কায়লার ফাঁদে পা দিয়েছে। যখনই সে এক্সোরসিজমের বক্স থেকে কিছু একটা বের করতে যাবে তখনই কায়লা তার গলা চেপে ধরে। এই ঘটনার পরে কায়লা বাড়িতে ফিরে আসে এবং সে তার হাতগুলো ওয়াশ করছিল, কারণ তার হাতে লেগেছিল অনেক রক্ত। ধোয়ার পর সেই রক্ত কিছুতেই মুছে না, কিন্তু কায়লার মা এটা দেখতে পায় না। কায়লা বলছিল, ফাদার আমাকে মাফ করে দিন, আমি পাপ করেছি, আমি ভুল করেছি। তবে বাস্তবে কায়লার হাতে কিছুই ছিল না। এরপর কায়লার কথা আবারও চেঞ্জ হয়ে যায়। সে মায়াকে মরতে বলছিল। এরপর সে তার রুমে চলে যায়। মায়ার দিকে আতঙ্কের চাহনি দিয়ে বিচ্ছিরি এক হাসি দেয়। সেই মুহূর্তেই আমরা দেখতে পাই মায়ার উপরে হামলা হয়েছে। ফাদার রেন্দ্রাকে আমরা হসপিটালে আহত অবস্থায় দেখতে পাই
এখানে থমাস এবং রবি এসেছিল তার সাথে দেখা করতে। ফাদার রেনরা জানায় এটা লিজিয়নের কেস, এতটা সহজ নয়। কায়লার ভেতরে একজন শয়তান নয়, বরং 7 জন। এভাবে চলতে থাকলে বাচ্চা মেয়েটা মারা যাবে। কিন্তু সমস্যার বিষয় হলো এই অবস্থায় ফাদার রেনরা থমাসকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না। কায়লার দায়িত্বটা তাকেই নিতে হবে। থমাস এখানে রাজি হয়ে যায়, কারণ কায়লা ছোট মানুষ, তাকে তার সাহায্য করতেই হবে। থমাস প্রস্তুতি নেওয়ার জন্য ফাদার রেনদের এক্সোসিজমের জিনিসগুলো ঠিক করতে থাকে। সেখান থেকে সুটকেসটা নিয়ে সে তৈরি হয় কায়লার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। এদিকে আমরা দেখতে পাই কায়লা তার মাকে মেঝেতে শুইয়ে রেখেছে, চারিপাশে মোমবাতি জ্বালানো। কায়লা তার মায়ের উপর আঘাত করে, কিন্তু তার মা কোনো মতে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। অন্য রুমে গিয়ে মায়া দরজাটা আটকিয়ে দেয়, কিন্তু কায়লা তার পাওয়ার খাটিয়ে সেই দরজাটা খুলে ফেলে। সে তার মাকে চারিদিকে খুঁজতে থাকে, এমনকি খাটের তলাও সে দেখে মায়া আলমারির ভিতরে লুকিয়ে আছে। কিন্তু কায়লার ভেতরে থাকা অবয়ব সেটা বুঝতে পারে এবং হাসতে থাকে। বাহির থেকে তার উপরে ছুরি দিয়ে আঘাত করে। ঠিক তখনই সেখানে ফাদার চলে আসে। থমাস তার সাথে ধস্তাধস্তি করে তার হাতে থেকে ওই ছুরিটি ফেলে দেয় এবং হোলি ওয়াটার তার হাতে নিয়ে তার দিকে ছুঁড়ে মারে। এক্সোসিজম করার সে সময়টুকু সে পায়নি। কায়লা বারান্দায় গিয়ে নিচে লাফ দেয়। তারা দুজন গিয়ে নিচে পৌঁছায়, কিন্তু সেখানে তারা এক অলৌকিক দৃশ্যের সম্মুখীন হয়। পানির মধ্য থেকে কায়লা উপরে ভেসে ওঠে এবং ভয়ঙ্কর হাসি দেয়। কায়লার উপর একের পর এক মন্ত্র উচ্চারণ করেই যাচ্ছে, তবে কোনো কাজ হয় না। ঠিক তখন থমাস হোলি ওয়াটার তার উপর ছিটিয়ে দেয়। তখন ওই শয়তানটার যন্ত্রণা হচ্ছিল, তাই সে থমাসের মায়ার রূপ ধারণ করে এবং তার কাছে সাহায্য চায়। ছেলের কাছে আকুতি মিনতি করতে থাকে যেন সে তাকে বাঁচায়। থমাস তার কথার জালে ফেসে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ফাদার রেনরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে কায়লা এবং থমাসের ব্যাপারে। থমাস যেন তার কাজে সফল হয়। তখনই সেই অবয়ব মায়ের কাছে যেয়ে পৌঁছায়। মায়া তাকে অনুরোধ করে তার মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য। তার মেয়ে অবুঝ, তাকে ছেড়ে দাও। ঠিক তখনই ওই অবয়ব তার কাছে 2টি প্রস্তাব রাখে। সে যদি নিজেকে উৎসর্গ করতে পারে তাহলে সে তার মেয়েকে ছেড়ে দিবে, না হয় ওই অবয়ব তার সাথে তার মেয়েকেও নিয়ে যাবে। মায়া রাজি হয় নিজের মেয়ের জন্য তার জীবন উৎসর্গ করার। থমাস এতক্ষণ মাটিতে পড়েছিল। ঠিক তখনই তার মায়ের দেওয়া কথাগুলো তার মনে পড়ে। সে তার মাকে কথা দিয়েছিল সে অনেক ভালো একজন প্রিস্ট হবে, সেই সাথে তার বোনও চাইতো সে সবসময় ভালো থাকুক। কায়লা তো তার নিজের বোনেরই মতো। মনের ভিতরে যত ভয়, আশঙ্কা এবং অনুশোচনা বোধ এক পাশে রেখে সে আবারও উঠে দাঁড়ায়। শেষবারের মতো সে একটি বাক্য বলে যে ঈশ্বর আমার সাথে আছে। কায়লা তার দেহে ফিরে এসেছে এবং সে দেখতে পায় তার মা সুইসাইড করতে যাচ্ছে, তাই সে তার মাকে না করে সুইসাইড করার জন্য। থমাস কায়লার মাথায় হোলি ক্রস রেখে চান্টিং পড়তে শুরু করে। এবার সে চোখ বন্ধ করে বাইবেলের সেই বাণীগুলো পড়ছিল। থমাস তার নাম জিজ্ঞেস করে। ভেতরে থাকা ওই শয়তান টর্চার সহ্য না করতে পেরে তার নাম বলে দেয়। তার নাম হচ্ছে জাবাবিল। ঈশ্বরের কাছে সে প্রার্থনা করে তার দেহ যেন ওই শয়তান ছেড়ে দেয়। সমস্ত আত্মারা সেখান থেকে চলে যায় এবং আমরা দেখতে পাই কায়লা রক্ত বমি করছে। এরপরই কায়লা সুস্থ জীবনে ফিরে আসে। থমাস চলে যায় ফাদার রেনরার সাথে দেখা করতে, তবে এইবার সে তার মত পরিবর্তন করেছে। সে আর রিজাইন দিতে চায় না এবং সে জানায় সে ফাদার রেনরার সাথেই কাজ করবে। আর এই সাথেই শেষ হয় ইন্দোনেশিয়ান হরর মুভি ডোমিনিয়ন অফ ডার্কনেস। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের এই হরর মুভিটি আমাকে কমেন্টস করে জানাতে পারো। মুভিটি ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশনে এবং কমেন্ট করে জানাতে ভুলবে না এই মুভির কোন দৃশ্যটা তোমার সবচেয়ে ভয়ানক লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।